ডিসেম্বর 2019 পার্লামেন্টে পাশ হয় ভারতের ইতিহাসে সবথেকে বিবাদিত বিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংক্ষেপে সিএএ, যেখানে পরিষ্কার উল্লেখ করা হয় 31শে ডিসেম্বর 2014 আগে পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন এবং শিখ শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যে ভারতের দ্বিতীয় বৃহত্তম পপুলেশন মুসলিম ধর্মের, সেই ধর্মের শরণার্থীদের এই লিস্ট থেকে কেন বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে গত প্রায় 4.5 বছর ধরে নানা প্রতিবাদ, বিক্ষোভ এবং দাঙ্গা হয়েছে। তবে শুধুমাত্র মুসলিম নয়, এই আইন থেকে কিন্তু ইহুদিরাও বাদ গেছে। কিন্তু কেন? এই মুহূর্তে ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি মাইগ্রেন্টস আছে, যাদের জন্মস্থান কোন দেশে, তারা কবে ভারতের মাটিতে পা রেখেছেন বা কোনো নির্দিষ্ট পরিচয়পত্র, এসব কিছুই তাদের কাছে নেই। আর এদের মনেও একটাই ভয় যে সিএএ তাদের সাথে কি করবে, তারা কি আদৌ নাগরিকত্ব পাবে? আর সবথেকে বড় যে প্রশ্নটা উঠছে, ভারতে মুসলিম নাগরিকদের জীবন এবং রাজনৈতিক অবস্থানে এই সিএএ এর মাধ্যমে কোনো পরিবর্তন আসবে কিনা। আর এইরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর তথ্য নিয়ে আজকের এই আলোচনা। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দেই, যেটা পরে আমি নিজেও শকড হয়ে গেছিলাম, যে আপনার জন্ম ভারতে হলেই আপনি কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন না। আপনার জন্ম যদি ভারতে হয়েও থাকে, সেক্ষেত্রেও আপনাকে বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, তবেই আপনি হবেন ভারতের নাগরিক। ভারতের নাগরিকত্ব নিয়ে এমনই বহু তথ্য আছে যেগুলো আমরা অনেকেই জানি না। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিএএ আসলে কি, এর মাধ্যমে কারা নাগরিকত্ব পাবেন, কেন এই সিএএ এর অধীনে রোহিঙ্গা বা মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না, আর ভারতের নাগরিকত্বের আসল আইন কি। সবকিছু একদম সহজ ভাষায় আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আর রোমাঞ্চপিডিয়ায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তবে ভিডিওটা একদম শুরুতেই বলে দেই যে আমি এই ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো দেব, তা কিন্তু কোনোটাই আমার মন গড়া কথা নয়। আমি যা যা বলবো তার সমস্ত তথ্যসূত্র আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনি আমার এই কথাগুলোর সাথে সেই তথ্যসূত্রগুলো মিলিয়ে দেখতে পারেন। কিভাবে একজন ব্যক্তিকে ভারতের নাগরিক বানানো হবে, এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মোট 7 বার নাগরিকত্ব আইনে বদল করা হয়েছে। হ্যাঁ, মোট 7 বার। প্রথমে এই নাগরিকত্ব আইন নিয়ে আসা হয়েছিল 1955 সালে। সেখানে ভারতের নাগরিক হওয়ার জন্য 5টা শর্ত দেওয়া হয়েছে, যেগুলো পরবর্তীকালে বেশ কয়েকবার বদল করা হয়েছে। এই 5টা শর্তের মধ্যে যে কোনো একটি পূরণ করলেই সেই ব্যক্তি ভারতের নাগরিক হবেন। তো সেই শর্তগুলো কি? প্রথম হলো বাই বার্থ, মানে জন্মগত। আপনার জন্ম যদি ভারতে হয়, তাহলে আপনি হবেন ভারতের নাগরিক। তবে এখানে একটা কিন্তু আছে, আপনার বাবা অথবা মা দুজনের যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। সেই সাথে বাবা অথবা মা এদের কেউ যেন অনুপ্রবেশকারী না হয়। এর মানে যদি কোনো কাপেল বিদেশ থেকে এসে ভারতে এসে কোনো সন্তানের জন্ম দেন, তবে কিন্তু সেই বাচ্চাটিকে ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে না, কারণ বাচ্চাটির প্যারেন্টস মানে বাবা মা কেউই ভারতের নাগরিক নন। সেই হিসাবে ভারতে যে সমস্ত ইলিগাল শরণার্থীরা আছেন, যাদের কাছে ভারতের নাগরিকত্ব নেই, তা সে বাংলাদেশি হিন্দু হোক বা মুসলিম বা বুদ্ধিস্ট, তারা ভারতের আসার পর যে সন্তানের জন্ম দিয়েছেন তাদেরকেও কিন্তু শরণার্থী হিসাবে গণ্য করা হবে। এবার ভারতের নাগরিক হওয়ার দ্বিতীয় যে ক্রাইটেরিয়া হলো, সেটা হলো বাই ডিসেন্ট, মানে উত্তরাধিকার সূত্রে। যদি কোনো ব্যক্তির জন্ম বিদেশেও হয়ে থাকে এবং তার বাবা মায়ের কাছে যদি ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র থাকে, তবে সেই পার্সন ভারতের নাগরিক হিসাবে গণ্য হবেন। তৃতীয় শর্ত হলো বাই রেজিস্ট্রেশন। যে কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যদি গত 7 বছর ধরে ভারতে বসবাস করেন, তাহলেও তারা ভারতের নাগরিকত্ব পাবেন, যদি তার বাবা বা মা যে কোনো একজন ভারতের নাগরিক হয়ে থাকেন এবং বাবা মার কেউ যেন অনুপ্রবেশকারী না হন। চতুর্থ শর্ত হলো ইনকর্পোরেশন অফ টেরিটরি। যদি ভবিষ্যতে কোনো দেশ, কোনো রাজ্য বা কোনো ক্ষেত্র ভারতের সাথে যুক্ত হয়, তাহলে সেই যুক্ত হওয়া অংশের জনগণ ভারতের নাগরিক হিসাবে গণ্য হবে। যেমনটা 2015 সালে হয়েছিল, যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে থাকা 111টা এনক্লেভ ডিসপিউট সলভ হয়েছিল, যাতে ভারতের পক্ষে এসেছিল 51টা এনক্লেভ। এই এনক্লেভগুলোতে থাকা প্রায় 15,000 বাংলাদেশি নাগরিক সে সময় ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন। শেষ শর্তটা হলো ন্যাচারালাইজেশন, যার মাধ্যমে কোনো বিদেশি পার্সন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু তার জন্য তাকে লিগ্যালভাবে ভারতে আসতে হবে, মানে ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা সহ ভারতে প্রবেশ করতে হবে। মানে কেউ যদি ইল্লিগালি ভারতে প্রবেশ করে, তাহলে সে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। তবে পাসপোর্ট সহ আইনিভাবে ভারতে আসার পরেও তাদেরকেও বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, যেমন তাকে বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকতে হবে এবং আবেদন করার আগের 12 মাস ভারতেই থাকতে হবে। এছাড়া ভারতে যে 28টি অফিসিয়াল ভাষা আছে, তার মধ্যে যে কোনো একটি ভাষা জানতে হবে, তার ব্যবহার ভালো হতে হবে। তবে আপনি এই 5টা শর্তের মধ্যে কোথাও কিন্তু কোনো ধর্ম বা জাতিভেদের উল্লেখ পাবেন না। আর এরপর আসে 2019 সালের ভোট, যখন ভোটের আগে বিজেপি সরকার দাবি করে যে তারা ক্ষমতায় এলে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসবে, যেখানে 2014 ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, পার্সি, শিখ
এবং জৈন ধর্মের শরণার্থীদের বিজেপি সরকার নাগরিকত্ব দেওয়ার দাবি করে, যারা কিনা কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়া বেআইনিভাবে এই দেশগুলো থেকে ভারতে এসেছিল। আর একটু আগে আপনাদেরকে যে ন্যাচারালাইজেশনের কথা বললাম, যেখানে কোনো বিদেশি নাগরিক ভারতের নাগরিকত্ব নিতে গেলে 11 বছর মিনিমাম ভারতে থাকতে হবে, সেই 11 বছরের সময়টাকে কমিয়ে এই সিএএ এর মাধ্যমে 5 বছর করা হয়েছে। আর যে ভ্যালিড পাসপোর্টের ডকুমেন্টস তাদেরকে শো করতে হতো, সেই প্রভিশনটাকেও সরিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে কোনো মুসলিম শরণার্থীদের উল্লেখ কেন নেই, সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এবার যখন মুসলিমদের কেন এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এটা নিয়ে যখন সরকারের কাছে জিজ্ঞাসা করা হয়, তখন সরকার থেকে এটা জানায় যে 3টি দেশ থেকে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, সেই 3টি দেশই হলো মুসলিম দেশ, যেখানে দিনের পর দিন অমুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে, নানাভাবে তাদের ধর্ম পরিবর্তন করা হচ্ছে। আর এসব থেকে নিজেদের জীবন বাঁচিয়ে যারা ভারতে পালিয়ে এসেছেন, সেই সংখ্যালঘুদেরকেই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। তো এবার সরকারের কাছে প্রশ্ন করা হচ্ছে যে মুসলিমদের মধ্যেও তো এমন কিছু ভাগ আছে, যেমন কিনা আহমেদিয়া বা শিয়া, এদের উপরেও তো এই দেশগুলোতে অত্যাচার করা হয়, তাহলে সেই শরণার্থীদের কেন নাগরিকত্ব দেওয়া হচ্ছে না? তখন সরকার জানায় যে একটি মুসলিম দেশে মুসলিমদের উপরেই অত্যাচার হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। তবে এই সিএএ নিয়ে সবথেকে বড় যে প্রশ্নটা আসে, যে ভারতের সংবিধান তো সকল ধর্মের মানুষদের সমান অধিকারের কথা বলেছে, তাহলে কিভাবে এই ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে? এখানে সরকার যুক্তি দেয় যে ভারতের সংবিধান ভারতের এক্সিস্টিং নাগরিকদের উপরই কার্যকরী হয়। এখানে যে শরণার্থীরা ভারতে এসেছেন তারা তো ভারতের নাগরিকই নন। আর এখানেই বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রথমত, রিসেন্টলি যখন হোম মিনিস্টার অমিত শাহের কাছে জিজ্ঞাসা করা হয় যে ঠিক কত পরিমাণ শরণার্থী এই সিএএ এর মাধ্যমে বেনিফিট পাবে, তখন অমিত শাহ বলেন বহুত সারে। আর এখানে আরও একটা প্রশ্ন আসে যে 31শে ডিসেম্বর 2014 পরে কি আর কোনো শরণার্থী ভারতে আসেননি? এই দেশগুলোতে কি 2014 পরে সংখ্যালঘুদের সাথে কোনো রকম অত্যাচার হয়নি? দেশের বর্ডারগুলো অনুপ্রবেশকারীদের জন্য বন্ধ না করেই কেন 2014 এই সময়সীমা বেঁধে দেওয়া হলো? আর এই শরণার্থীদের মধ্যে যারা মুসলিম, যাদের কিনা অনুপ্রবেশকারী বলা হচ্ছে, তাদের সাথে আলটিমেটলি কি করা হবে? তবে এই সিএএ নিয়ে বেশ কিছু মিসকনসেপশন আছে, যেমন এই সিএএ ভারতের মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেবে। দেখুন, এই 39 পেজের সিএএ অ্যাক্টের মধ্যে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা উল্লেখ নেই। তাই যদি কেউ এটা বলে যে মুসলিমদের নাগরিকত্ব এই সিএএ এর মাধ্যমে কেড়ে নেওয়া হবে, তাহলে বুঝবেন যে আপনাকে বোকা বানানো হচ্ছে। আর একটা প্রশ্ন সবাই তুলছে যে ভারতে মুসলিমদের নাগরিকত্ব কেন দেওয়া হবে না? এটাও কিন্তু একটা ভুল ধারণা। এই লিস্টটা দেখুন, 2011 থেকে 2021 সাল পর্যন্ত কতজন বিদেশি ভারতের নাগরিকত্ব পেয়েছেন তার একটা ডাটা এখানে আছে, যেখানে পাকিস্তান থেকে নাগরিকত্ব পেয়েছেন প্রায় 4085 জন, আফগানিস্তান থেকে পেয়েছেন 1107 জন, আর বাংলাদেশ থেকে পেয়েছেন 15176 জন। বাকি সব দেশ মিলিয়ে টোটাল প্রায় 21211 জন বিদেশি ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেয়েছেন, যার মধ্যে প্রচুর পরিমাণে মুসলিম জনসংখ্যা আছে। এখানে আরও একটা প্রশ্ন তোলা হয় যে আসামে যেভাবে এনআরসি করা হয়েছে, ঠিক একইভাবে সিএএ এর পর কি এনআরসি করা হবে? দেখুন, এই প্রশ্নের উত্তর তো আমি জানি না, কেননা সরকার পরবর্তী পদক্ষেপ কি নেবে তা নিশ্চয়ই আমাকে বলে নেবে না। তবে এখানে আপনাদেরকে এনআরসির ব্যাপারে একটু বলে দেই। এই আসামের এনআরসি ইস্যুটা কিন্তু টোটালি আলাদা। 1971 সালে বাংলাদেশে যখন পাকিস্তানি সৈন্যরা গণহত্যা শুরু করেছিল, তখন বাংলাদেশ থেকে পালিয়ে কয়েক লক্ষ মানুষ ভারতের আসামে প্রবেশ করেছিল। কিন্তু আসামের মানুষরা দেখেন যে এই শরণার্থীরা তাদের রাজ্যের রিসোর্স নষ্ট করছে, যেমন জায়গা জমি, চাকরি বাকরি সব জায়গায়, এমনকি তাদের কালচারকেও নষ্ট করে দিচ্ছে। তখন আসামের জনগণ এই শরণার্থীদের রাজ্য থেকে বের করার দাবি তোলে, আর সেই প্রতিবাদ ধীরে ধীরে হিংসার রূপ নেয়। তখন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আসামের সঙ্গে একটি চুক্তি করেন, যার নাম আসাম অ্যাকর্ড, আর তিনি আসামে এনআরসি করার প্রতিশ্রুতি দেন। ভারতের কনস্টিটিউশনের শিডিউল 6-এ নর্থ ইস্টের বেশ কিছু রাজ্যকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়, যেখানে নর্থ ইস্ট রাজ্যগুলো যেমন আসাম, মিজোরাম, মণিপুর, এই রাজ্যগুলোতে অন্য রাজ্য থেকে কেউ গিয়ে জমি কিনতে পারবে না বা স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। আর ঠিক এই কারণেই বাংলাদেশি শরণার্থীদের নিয়ে আসামের মানুষেরা এত পরিমাণ প্রতিবাদ করেছিল, আর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আসামে এনআরসি লাগু করেছিল, ভারত সরকার নয়। কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গে দেখেন, তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশি শরণার্থীদের প্রতি পশ্চিমবঙ্গের মানুষদের মনে একটা সিম্প্যাথি কাজ করে, আর এদের কালচারও প্রায় একই রকম, এবং এই শরণার্থীদের জনসংখ্যাও কিন্তু অনেক বেশি। এবারে শরণার্থীরা বহু বছর ধরে ভারতে বসবাস করছে, তাদের কাছে ভারতীয় ভোটার কার্ড সহ আধার কার্ড, প্যান কার্ড সবই আছে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসবে যে শরণার্থীর বিষয়টা নিয়ে নিশ্চয়ই কোনো পোক্ত আইন আছে, সেই আইন অনুযায়ী তো তাদের সাথে ব্যবস্থা নেওয়া উচিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সব্যসাচী বসু রায়চৌধুরী এই শরণার্থীর বিষয়টি নিয়ে বহু বছর ধরে রিসার্চ করেছিলেন। তিনি বলছেন যে এই শরণার্থী ইস্যু নিয়ে কোনো স্ট্যান্ডার্ডাইজড পলিসি নেই, যার কারণে ভারত নিজেদের সুবিধা মতো এই শরণার্থীর ইস্যুর সাথে ডিল করে। যেমন ধরুন 1980 থেকে 1990 সালের মধ্যে চাকমাদের ভারতে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হতো, কারণ সেই সময় বাংলাদেশের খালেদা জিয়া সরকারের সাথে ভারতের সুসম্পর্ক ছিল না, কারণ খালেদা জিয়া সরকার সে সময় ভারতের কিছু ইনসার্জেন্টদের বাংলাদেশে শেল্টার দিচ্ছিল। কিন্তু পরবর্তীকালে শেখ হাসিনা ক্ষমতা এলে এই চাকমাদেরকেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশের হিন্দুদেরকে ভারতে অ্যাকসেপ্ট করা হচ্ছে, কিন্তু ওদিকে 1980-র দশকে শ্রীলঙ্কা থেকে পালিয়ে আসা তামিলদের কিন্তু ভারতে বেশি দিন থাকতে দেওয়া হয়নি। আবার চীন যখন তিব্বত দখল করেছিল, তখন সেই তিব্বত থেকে আসা নাগরিকদের
ভারতে কিন্তু সবথেকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যাতে চীনকে চাপে রাখা যায়। আর সত্যি বলতে শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বে শরণার্থী ইস্যু নিয়ে কোনো পোক্ত আইন নেই। কোনো দেশই নিজের উপরে এক্সট্রা বোঝা চায় না, কিন্তু একই ঘটনা যখন অন্য দেশের বেলায় হয় তখন তারা আবার মানবতার দোহাই দেখায়। এবার এই সিএএ এর মধ্যে মুসলিম শরণার্থীদের যে উল্লেখ নেই, এটা নিয়ে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেরালা সরকার বলছে তারা এই সিএএ নিজেদের রাজ্যে লাগু হতে দেবে না। তো প্রশ্ন হলো যে এই রাজ্যগুলোর কাছে সিএএ এর বিরুদ্ধে কি কি ক্ষমতা আছে। ভারতের সংবিধানের শিডিউল 7-এ বলা আছে যে ভারতের নাগরিকত্বের বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে, এখানে রাজ্যের কোনো অধিকার নেই। এবার যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো আইন বানালে আর্টিকেল 256-র মাধ্যমে সেটা রাজ্যকে মানতে হবে। প্রেসিডেন্ট যদি এটা দেখেন যে রাজ্য সেন্ট্রালের আইন মানছে না, তাহলে আর্টিকেল 356-র মাধ্যমে প্রেসিডেন্ট সেই রাজ্য সরকারকে ভেঙে দিতে পারবে, আর সেন্ট্রাল তখন নিজে থেকেই ওই রাজ্যে ওই আইনটি কার্যকরী করতে পারবে। তবে সিএএ নিয়ে আমি যখন সাধারণ মানুষদের সাথে কথা বলি তখন বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা যায় যে এই বিষয়ে পোক্ত কোনো ধারণা নেই। অনেকেই বলছেন যে কোনো শরণার্থী যদি সিএএ এর জন্য আবেদন করেন তাহলে তো সে স্বীকার করে নিল যে সে শরণার্থী। এবার পরবর্তীকালে যদি ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো রকম প্রবলেম হয় তাহলে তার সাথে কি করা হবে? আর একজন পার্সন কিভাবে এটা প্রমাণ করবে যে তার নিজের দেশে তার সাথে ধর্মীয় অত্যাচার হয়েছে? যাদের কাছে ওই দেশের কোনো রকম কাগজপত্রই নেই তারা কিভাবে নিজেদের ওই 3টি দেশের যে কোনো একটি নাগরিক বলে প্রমাণ করবে? আর এইভাবে শরণার্থীদের নাগরিকত্ব দিলে ভবিষ্যতে শরণার্থীদের সংখ্যা কি আরও বাড়বে না? আর সত্যি বলতে আমি নিজেও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছি, কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা আছে। তাই আমার ধারণা সরকারের উচিত আরও পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি জারি করা, তাতে এই শরণার্থীদের মধ্যে কনফিডেন্স বাড়বে। তো এই ছিল সিএএ নিয়ে সম্পূর্ণ আলোচনা। এই ভিডিওতে দেওয়া কোনো তথ্য নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান, আমি যথাসম্ভব চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। আর এই ভিডিওতে আমি যে সমস্ত তথ্য দিলাম সেগুলোর সোর্স লিঙ্ক আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি গিয়ে চেক করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।